সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন শিক্ষাবিদ এবং গবেষক প্রফেসর ডক্টর মোহাম্মদ খায়রুল ইসলাম, সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক এবং পার্বত্য অঞ্চল বিষয়ক গবেষক মেহেদী হাসান পলাশ। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কী হয়। গবেষণামূলক এ অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদী ও স্বৈরাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 8 জানুয়ারি 2026। শেখ হাসিনার শাসন আমলের 15 বছরের শুধুমাত্র এই দিনটিতে কী কী ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2011 বিএসএফের গুলি কেড়ে নিল ফেলানীর বিয়ের স্বপ্ন। 2012 ব্যাংকিং খাতে চলছে চরম বিশৃঙ্খলা। 2013 সবগুলো জরিপই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে। 2014 সব দলের অংশগ্রহণমূলক রাজনৈতিক প্রক্রিয়া শুরুর আহ্বান জাতিসংঘের। 2015 বাগেরহাটে বিএনপি জামায়াতের 400 নেতাকর্মীর নামে মামলা। 2016 পাকিস্তানি কূটনীতিকদের ফেরত পাঠাতে গণজাগরণ মঞ্চের আলটিমেটাম। 2017 সুন্দরবন রক্ষার দাবিতে 10 দেশে প্রতিবাদ রামপাল ইস্যুতে। 2018 সাংবাদিক হয়রানিতে সম্পাদক পরিষদের উদ্বেগ। 2019 টেকনাফে বন্দুকযুদ্ধে 2 যুবক নিহত। 2021 পুকুর চুরির পায়তারা স্বাস্থ্যের প্রকল্পে। 2023 সড়ক দুর্ঘটনায় মৃত্যু বেশি শিক্ষার্থীদের। রাজধানীতে 1 বছরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু বেড়েছে 79%। দর্শক, শিরোনামগুলো দেখলাম। এবার শুনবো আলোচনা। শুরুতেই যাচ্ছি ডক্টর খায়রুল ইসলাম, আপনার কাছ থেকে জানতে যাচ্ছি 2011 সালের একটি সংবাদের শিরোনামে আমরা দেখলাম বিএসএফের গুলি কেড়ে নিল ফেলানীর বিয়ের স্বপ্ন। ফেলানী হত্যাকাণ্ডের সময় সারা বিশ্বে ঝড় উঠেছিল। ইনফ্যাক্ট ফেলানী হত্যাকাণ্ড আজও যখন সীমান্তে হত্যা হয় তখন প্রাসঙ্গিক হয়ে ওঠে। পৃথিবীর বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের ভৌগোলিক যে সীমারেখার কারণে বর্ডার আছে এবং বর্ডারের নিরাপত্তাও আছে, কিন্তু এরকম বাংলাদেশ ভারতের সীমান্তে ভারতের বিএসএফের গুলিতে বাংলাদেশে গড়ে প্রতিদিনই কাউকে না কাউকে প্রাণ দিতে হয়। কেন? আসলে প্রতিবেশী রাষ্ট্র, যেখানে সম্পর্কটা হওয়ার কথা ছিল বন্ধুত্বের, যেখানে সম্পর্কটা হওয়ার ছিল ন্যায্যতার, সাম্যের, সমতার, সেই জায়গায় কেন গুলি? ফেলানী আসলে একটা সিম্বল হয়ে গেছে বাংলাদেশ এবং ভারতের বর্ডারের মধ্যে, একটা সিম্বলিক একটা, বিকজ ভারত বাংলাদেশের সম্পর্ক কেমন একটা সিম্বলিক অ্যাকচুয়ালি ফেলানী। বেসিক্যালি দেখেন যে পৃথিবীতে বাংলাদেশ এবং ভারত যখন 2011 সালে এটা ঘটনা, 7ই জানুয়ারি ঘটনা, তখন কিন্তু তৎকালীন যে সরকার ছিলেন সেই সরকারের সাথে ইন্ডিয়ার খুবই বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক ছিল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ফেলানী তার বাবার সাথে যখন ইন্ডিয়ার বর্ডার ক্রস করছিলেন তখনই গুলি করে তাকে হত্যা করা এবং ঝুলিয়ে রাখা হয় তারাকাটা বেড়াতে। এবং সবচেয়ে আনফর্চুনেটলি যেটা, যে এইটা নিয়ে যখন আমাদের দেশে বিভিন্ন জায়গাতে প্রতিবাদ, বিক্ষোভ সব কিছু হয়েছে, অ্যাট দ্য সেম টাইম ইন্টারন্যাশনালি এটা কিন্তু অনেক বেশি ফোকাস পেয়েছিল। তার পরবর্তীতে দুইটা সরকার যেহেতু খুবই বন্ধুত্বপূর্ণ, ওই সময় ফ্যাসিস্ট শেখ হাসিনা ছিলেন, উনি ইন্ডিয়া সরকারকে এমন কিছু দিয়েছেন, উনি নিজের মুখে বলেছেন ইন্ডিয়াকে যা দিয়েছি তা কখনো ইন্ডিয়া ভুলতে পারবে না। তারপরেও এই ধরনের ঘটনা, ন্যাক্কার যখন ঘটনা, এটাকে তো আমরা কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারিনি বাংলাদেশের জনগণ। এবং শুধু এটাই না, পৃথিবীতে আপনি দেখবেন অনেক দেশে বর্ডার ক্রাইসিস আছে, কিন্তু বাংলাদেশে অদ্ভুত একটা বিষয়, শান্তিপূর্ণ বন্ধুত্ব দুইটা দেশের মধ্যে সবচেয়ে বেশি কিলিং হয় হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়া বর্ডারে। সম্পর্ক খুব শান্তিপূর্ণ, কিন্তু কিলিংটা করছে ইন্ডিয়ার বিএসএফ, সবচেয়ে বেশি করে হলো বাংলাদেশকে মানুষজনকে। ফেলানী মৃত্যুর পর থেকে বাংলাদেশে
যে পরিমাণ ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি ফোকাস হয়েছিল জিনিসটা, সেই অনুযায়ী ইন্ডিয়া সরকার কিন্তু নেসেসারি স্টেপসগুলো নেয় নাই। তারা লোক দেখানো একটা বিএসএফদের একটা মামলা হয়েছিল, সেই মামলায় এবং যে রায়গুলো হয়েছে সেগুলো অনেক ডিবেটিং, সেগুলো বাংলাদেশের জনগণ তথা বিশ্বের যে আন্তর্জাতিক যে হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো আছে তারা কিন্তু এটা অ্যাকসেপ্ট করে নেয়। তাহলে তারা আমাদের কেমন প্রতিবেশী যে তাদের কর্মকাণ্ড নিয়ে প্রতিনিয়ত আমাদের কথা বলতে হচ্ছে, আমাদের নাগরিকরা কথা বলছেন নানানভাবে? তখন তো সরকারটা ছিলেন খুবই নতজানু সরকার। এটা নিয়ে যে ধরনের স্টেপসগুলা ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি নেওয়ার দরকার ছিল, এক্স্যাক্টলি ওনারা অ্যাক্ট করেন নাই। আসলে যদি ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি ওইভাবে অ্যাক্ট করতো, এটা ইন্টারন্যাশনাল কোর্টে নিয়ে যাওয়ার মতো বিষয় ছিল। কারণ আপনি একটা দেশে মানুষকে আর্মস দিয়ে গুলি করে মারতে পারেন না। সে যদি কোনো অন্যায় করে, বর্ডার ক্রস করে, যে নিয়ম অনুযায়ী যেটা না করে থাকে, গ্রেপ্তার করা যায়। এবং সে তো একটা কিশোরী ছিল, তাকে তো আপনি মানে সে তো ফিমেলও ছিল, তাকে আপনি কেন গুলি করলেন? সে তো কোনো কিছু গরু নিয়েও আসতেছে না, কোনো কিছু নিয়ে আসছে না। সো এই বিষয়গুলো আসলে ওই সময় যে সরকার ছিলেন, ফ্যাসিস্ট সরকার, এখন সেই সরকার আসলে যে ধরনের স্টেপসগুলো নিতে পারত, কিন্তু তাদের বৈদেশিক নীতিই ছিল নতজানু নীতি। সময়ের বদলে এখনো তো আমরা, ভারত আমাদের প্রতিবেশী, সীমান্তও আছে, এখন কি বদলেছে? না, এখন বদলায়নি। কারণ আপনি বললাম তো, ফেলানির মৃত্যুর পরেও 500+, কোনো জায়গাতে 600+, ডেইলি স্টারে এ ধরনের তথ্য এসেছে। আরও অনেকগুলো পত্রিকাতে এরকম এসেছে যে এই ধরনের কিলিং, মানে আনআর্মড মানুষকে মেরে ফেলা হচ্ছে। তার অর্থ জিনিসটা তো থেমে থাকে নাই। এজন্যই আমি মনে করি যে আমাদের বৈদেশিক নীতিতেও আসলে চেঞ্জ আনতে হবে। সেখানে আমাদের বলতে হবে দেশের স্বার্থ যেটা মানে সবসময় আফোল্ড করা, এবং গভর্নমেন্টকে বোঝানো যে আসলে ইন্ডিয়ান গভর্নমেন্টকে বোঝানো যে আমরা তার সাথেই সম্পর্ক রাখবো যে আমার দেশে মানুষ জনগণকে সম্মান করবে। তো সেটা যদি না হয়, এবং এই কারণগুলোর পিছনে কিন্তু ব্যাখ্যা আছে। দেখেন 2014 ইলেকশনটা একেবারেই কিন্তু ইন্ডিয়ার ইন্টারফেয়ার হয়েছে। সুজাত সিং নামের এক ভদ্রমহিলা এসে জেনারেল এরশাদকে কিন্তু তুলে নিয়ে গেলেন ইন অন সেন্স, তুলে নিয়ে কিন্তু ইলেকশন 154 আনকনটেস্টেড। এবং এইরকম যদি গভর্নমেন্ট হয় যে জনগণের ভোট লাগবে না, কিন্তু আমি ক্ষমতায় থাকবো পার্শ্ববর্তী কোনো দেশের দ্বারা, সেই সরকারের কিন্তু আসলে সেই নৈতিক এবং মানে বল থাকবে না এই ধরনের বিষয়গুলো নিয়ে ইন্ডিয়া বা অন্য কোনো দেশের সাথে বার্গেনিং করা। যদি তার মানে হচ্ছে যে বিগত রিজিমকে টিকিয়ে রাখবার জন্য এবং রিজিমকে ফ্যাসিস্ট করবার জন্য প্রতিবেশী রাষ্ট্রের ভূমিকা, হ্যাঁ, নিঃসন্দেহে তারা এখন যেভাবে করতে চায় সেভাবে যদি করতো, তাহলে দেখেন ইন্ডিয়া যদি মানে আমাদের সাথে সুপ্রতিবেশী হতো, আমরা তাদেরকে কি দেই নাই? তাদের সাথে আমাদের চারদিকে 7 সিস্টার আছে, প্রত্যেকটা জায়গাতে আমরা তাদেরকে হেল্প করি। আমাদের দেশের ভিতর থেকে তারা ট্রান্সপোর্ট করছে, আমাদের মানে বন্দর ইউজ করছে। কিন্তু ইন অন সেন্স আমরা তো ওয়েল বিহেভিয়ারটা আশা করতে পারি, এবং বাংলাদেশ অবশ্যই একটা স্বাধীন দেশ হিসাবে তাদের সাথে সেভাবে মানে করসপন্ড করবে, রিয়্যাক্ট করবে। সো আমরা যেটা বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা, যে ইন্ডিয়াকে বুঝতে হবে বাংলাদেশের জনগণ এখন অনেক সচেতন, যার জন্য তাদের মানে ডেভেলপড মানে ফর্মুলেটেড যে সরকার ছিল তাকে কিন্তু পালিয়ে যেতে হয়েছে। এটা মাথায় রেখে বাংলাদেশের সাথে আশা করি আগামীতে ইন্ডিয়া গভর্নমেন্ট নেসেসারি স্টেপসগুলো নেবে, পলিসি মেক করবে, সো দ্যাট আমরা দুইটা দেশের যে ডিমান্ড যেগুলো আছে সেটা যেন ফুলফিল হয়। জি, পলাশ ভাই একই বিষয়। বর্ডার চেঞ্জ করা যায় না, প্রতিবেশীও চেঞ্জ করা যায় না। ভারতের সাথে কিন্তু আরও অনেকগুলো দেশের বর্ডার আছে। আপনার পাকিস্তানের বর্ডার আছে, চায়নার বর্ডার আছে, নেপালের বর্ডার আছে, ভুটানের বর্ডার আছে। কিন্তু ভারত এই আচরণটা একমাত্র বাংলাদেশের সাথে করে। কারণটা কি? কারণ অনেকগুলো কারণ আছে। তার মধ্যে প্রথম কারণ যেটা দেখেন, যখন ফেলানি বা এই ধরনের মানে বর্ডার কিলিংগুলো হয়, তখন আমার দেশের, অর্থাৎ এই যে আমরা ফ্যাসিবাদের দিনলিপি স্মরণ করছি, সেই জায়গায় যদি ফিরে এসে বলি, তখন আমার দেশের দায়িত্বশীলরা, মন্ত্রী, প্রধানমন্ত্রী বা অন্যান্যরা বলতেন যে এরা সবাই গরু পাচারকারী, এরা সবাই গরু চোর, এরা সবাই পাচারকারী, এরা সবাই ক্রিমিনাল। নিজ দেশের জনগণকেই তারা চোর, নিজ দেশের জনগণকেই তারা চোর বা ক্রিমিনালস বা এই ধরনের বলে এই বিষয়টার একটা জাস্টিফাই করার চেষ্টা আমার দেশের ভিতর থেকে হয়েছে। মানে তা থেকে লিগেসি প্রাপ্ত হয়েছে। এই যে নতজানুতা, এই নতজানু নীতির কারণেই কিন্তু তারা এই সুযোগটা পেয়েছে। একই সাথে আপনি একজন যদি চোর হয়, একজন যদি পাচারকারী হয়, একজন যদি ড্রাগিস্ট হয়, তাহলেও কিন্তু আপনি তাকে এইভাবে গুলি
করতে পারেন হত্যা না। তো করা যাবে না। এই বর্ডার মেইনটেনেন্সের একটা ম্যানেজমেন্টের একটা রুলস আছে, ইন্টারন্যাশনাল রুলস আছে। আপনি তাকে ধরতে পারেন, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন, কিন্তু ভারত এই কাজটা কন্টিনিউয়াসলি করে গেছে। বাংলাদেশের প্রতিবাদ তো দূরের কথা, বাংলাদেশ আরও এটাকে হালকা করার জন্য, মানে ভারতের অপরাধটাকে হালকা করার জন্য তারা এই একই কাজ করেছে। একই সাথে আপনি দেখেন, আমরা যেটা বললাম, পাকিস্তানের বর্ডারে কিন্তু যুদ্ধ হয়, কিন্তু কখনোই এই যে মানে এই ধরনের অপরাধীদেরকে গুলি করা হয় না। চায়নার সাথে ভারতের যে বর্ডার আছে, সেখানে দেখবেন ভারত কন্টিনিউয়াসলি ওদের কাছে উল্টা ওরা মারছে, কিন্তু ভারত সেখানে পিস্টান দিচ্ছে। অর্থাৎ হলো, যেটা আমরা যদি বলি যে ভারত যে চাণক্যের নীতি, শক্তের ভক্ত নরমের জম। আমরা যেহেতু ভারতের সাথে আমাদের যে দুর্বলতা প্রকাশ করি, ভারত এই সুযোগটা নেয়। একই সাথে শুধু ভারত না, আমি যে চিটাগাং হিল ট্র্যাক্স এবং সাউথ ইস্ট বর্ডার নিয়ে কাজ করি, আপনি যার মায়ানমারের সাথে যখন মানে এই ইয়েটা হয়েছে, অনেকগুলো সময় মায়ানমারের যে আরাকান আর্মি, মায়ানমারের যে নাসাকা, তারপরে বিজেপি, তারা গুলি করেছে, তাদের গুলি কন্টিনিউয়াসলি এসে বাংলাদেশের ভিতরে পড়েছে। আমাদের দেশের নাগরিক মারা গিয়েছে, আমাদের পশু মানে গৃহপালিত পশু মারা গেছে, ঘরবাড়ি, জনগণের সম্পদ ধ্বংস হয়েছে, কিন্তু কোনোদিন বাংলাদেশ সরকার এর ব্যাপারে শক্ত প্রতিবাদ, শক্ত অবস্থান বাংলাদেশ নেয়নি। এই যে নতজানু নীতি, অর্থাৎ আওয়ামী লীগ সবসময় চিন্তা করতো, যেহেতু তার জনভিত্তি নাই, এমন একটা সরকার যদি কোনো ধরনের মানে উত্তেজনার সৃষ্টি হয়, তাহলে তার ক্ষমতা চলে যেতে পারে। এই জন্য প্রয়োজনে সব রকম ছাড় দিয়ে সে তার রাষ্ট্র ক্ষমতাটাকে নিশ্চিত করতে চেয়েছে। ফেলানির মতো ঘটনা যে ঘটে, এখন তো এটা ঘটে না, এখন অনেক কমে গেছে। ঘটনা বললে হয়তো ভুল হবে, কিন্তু আপনি যদি রেশিও দেখেন, এখন অনেক কমে গেছে। কারণ কি, এখন যখন সীমান্তে এই ধরনের ঘটনা করে, তাদেরকে ওই একই জবাব, মানে পাল্টা জবাব দেওয়ার জন্য বাংলাদেশ প্রস্তুত। যেহেতু আমি ওইভাবে দাঁড়াচ্ছি, ওই দাঁড়ানোর কারণে কিন্তু ভারত আর ওই কাজটা করে না বা করার সাহস পায় না। ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনায় আসবেন, তাদের এই বিষয়টাই তো তাদেরও একটা সুরাহায় যেতে হবে। প্রতিবেশীর সাথে আপনি দ্বন্দ্ব করে সারাদিন টিকে থাকতে পারবেন না। এটা মানে সম্পর্ক আপনাকে সহবাস উন্নয়ন করতে হবে, সম্পর্ক উন্নয়ন করতে হবে। আমি নিজেকে কখনো ভারত বিরোধী হিসেবে, আমাদের দেশে একটা আছে, প্রবণতা আছে যে ভারত বিরোধিতা করা। ভারতের বিরোধী হওয়ার দরকার নাই। আমি ভারতের কাছ থেকে সমমর্যাদা চাই, আমার প্রাপ্যটা চাই, আমি অতিরিক্ত চাই না। ভারত আমার কাছ থেকে যে আচরণ প্রত্যাশা করে, আমিও ভারতের কাছ থেকে সেই একই আচরণ প্রত্যাশা করি। এবং যদি ভারত সেটা না দেয়, যদি ভারত বৈরী আচরণ করে, তাহলে আমাকেও সমানভাবে বৈরী আচরণ করতে হবে। আপনি হয়তো সেই সক্ষমতা, এখানে আমাদের একটা ভুল ধারণা আছে। আপনি দেখেন, আপনি সজারু নামে একটা প্রাণী তো চিনেন, হ্যাঁ, খুব ছোট, কিন্তু যখন মানে সিংহ, বাঘের মতো প্রাণী যখন তাকে কামড়াতে আসে, তার শরীরে কাঁটা আছে, সে যখন ওই কাঁটাটা করে দেয়, হ্যাঁ, তখন কিন্তু আর তাকে কেউ কামড়াতে পারে না। তো কাজেই আপনি মানে আপনি প্রোটেক্ট করার জন্য আপনাকে যে ওর সমান হতে হবে, বিশ্বের সব রাষ্ট্র তো সমান না, আপনাকে আপনার সক্ষমতা তৈরি করতে হবে, ওই কাঁটা তৈরি করতে হবে। আপনি যখন কাঁটা তৈরি করবেন, সেই কাঁটা কিন্তু বহু ধরনের কাঁটা আছে। আমাদের প্রধান কাঁটা হলো আমাদের জনগণ, 18 কোটি মানুষ, জাতীয়তাবোধ এবং দেশপ্রেম এবং ইমানি চেতনা। এটা যদি আপনি রক্ষা করতে পারেন, তাহলে বিশ্বের কোনো দেশ আপনাকে এটা করতে পারবে না। দ্বিতীয় হলো আমাদের ভৌগোলিক অবস্থান। আমাদের ভৌগোলিক অবস্থান বলতে পারেন ভারতের পেটের মধ্যে। এই যে পেটের মধ্যে, আপনি জানেন, পেটের মধ্যে একটু সমস্যা হইলে আপনার টোটাল শরীর কিন্তু সমস্যা হয়। অর্থাৎ আমার এখানে যদি সমস্যা হয়, টোটাল ভারতে সমস্যা হবে। হ্যাঁ, সেই জায়গাটা থেকে যদি আমি ক্যাপিটালাইজ করতে পারি, আমি যদি আমার জনগণকে, আমার রাষ্ট্রকে, আমার এইভাবে যদি এই চেতনায় উদ্বুদ্ধ করতে পারি, ভারত কিন্তু এটা করতে পারবে না। দেখেন, শেখ হাসিনা পালিয়ে গেছে, ভারত নানা ধরনের ক্যাম্পেইনিং করেছে, উত্তেজনা করেছে। ভারত কি আমাদেরকে হামলা করেছে? আমরা হামলা করিনি। অথচ আমাদের ভিতরে একটা ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে, জনগণের মধ্যে মনস্তাত্ত্বিক ভয়, যে ভারত হামলা করলে আমরা তো পারবো না, আমরা টিকতে পারবো না। ভারত কোনোদিনই হামলা করেছে। এই ভয়ে যখন পিলখানা হত্যাকাণ্ড হয়েছে, আমাদের আর্মিকে বা তৎকালীন আর্মিকে বলা হয়েছিল যে ভারত যদি তোমরা যদি ওখানে ব্যবস্থা নাও, তাহলে আমরা আক্রমণ করব। এবং সেই ভয়ে তৎকালীন সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্ব, তারা কিন্তু সেই তাদের সহকর্মীদের রক্ষা করতে তারা এগিয়ে যায়নি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আমার কিন্তু অনেক আছে, অনেকগুলো ডেটারেন্ট আছে, কিন্তু আমি আমার এই ডেটারেন্টগুলো কখনোই কাজে লাগাইনি। আমি আমার সেই ডেটারেন্টগুলো ব্যবহার করিনি। আমি আমার সেই ডেটারেন্টগুলোকে কখনো এটাকে কি বলে, শক্তিশালী করিনি। আমি যদি সেটা করতে পারি, তাহলে ভারত কখনোই বাংলাদেশ সীমান্তে ওই চায়নাতে যা করে, পাকিস্তান সীমান্তে যেরকম করে, বাংলাদেশেও এইখানে করতে হবে। কারণ এই দেশের মানুষ সবাই, আপনি এটা কখনোই হয় নাই,
আমরা আমরা ঐতিহাসিক কাল থেকে দেখেছি মোগলদের বিশাল বাহিনী এসছে এখানে, ঈসা খা এদের সামান্য মানে সৈন্য দিয়ে তাদেরকে কিন্তু আমরা মানে একেবারে ধ্বংস করে দিয়েছি। তো কাজেই আমাদের অনেক সুযোগ আছে, আমরা এই সুযোগটা কাজে লাগাইনি। আমার সীমান্ত, এই সীমান্ত দিয়ে কিন্তু আমি অনেকগুলো আছে। আমি যেটা মানে যে আলোচনাটা করছিলাম, ভারতের কাছ থেকে আমার অনেক বিষয়ে আমার প্রয়োজন আছে, আমাকেও ভারতের অনেক প্রয়োজন আছে। আমাকে ভারতের চাল দুবাই থেকে কেনা ভারত বিরোধী হয়ে এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত। আবার আমাকে ভারত পচা চাল খাওয়াবে, এটাও আমি গ্রহণ করতে পারি না। ফেসিলিটি আমলে বলা হতো যে ভারত যদি পেঁয়াজ না দেয়, ডিম না দেয়, তাহলে তো আমরা না খেয়ে মারা যাব। কিন্তু ভারত তো পেঁয়াজ বন্ধ করেছিল, আমরা কি না খেয়ে মারা গেছি? ভারতীয় কৃষকরা তারা পেঁয়াজ বিক্রি করতে না পেরে তারা বিক্ষোভ করেছে, তারা তারা মিছিল করেছে। আমরা একইভাবে দেখেছি ভারত যখন ভিসা বন্ধ করেছে আমাদের ক্ষতি হয় নাই। কলকাতার পুরো পর্যটন ধ্বংস হয়ে গেছে, তাদের মেডিকেল সেক্টর ধ্বংস হয়ে গেছে, তাদের ট্যুরিস্ট ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে গেছে। এখন কলকাতায় হাহাকার চলছে। কাজে এই বিষয়গুলো কি একতরফা না? আমরা কখনোই ওইভাবে নিজেকে আমরা ওইভাবে নিজেদেরকে ভেবে দেখি নাই, আমরা ওইভাবে ওই জায়গায় নিজেদেরকে দাঁড় করাই নাই। এটা হলো ফ্যাসিবাদের যে দিনলিপি। আমরা আমাদের 15 বছরে আমাদেরকে ওইভাবে বোঝানো হয়েছে যে ভারত আমাদের মুক্তিযুদ্ধে মানে ভারত যতটা বড় তার চেয়ে বেশি বড় করে না, বড়র থেকে বড় কথা, মুক্তিযুদ্ধে ভারত আমাদেরকে সহায়তা করেছে, সেই জন্য ভারতের কাছে আমার ট্যারিফ চাওয়া যাবে না, মানে সব দিয়ে দিতে হবে। হ্যাঁ, আমার শুল্ক চাইলে অসভ্যতা। কাজে ভারত এখন যা চায় সবই দিতে হবে। আমি তিস্তার পানি চাইতে পারবো না, আমি ফারাক্কার পানি চাইতে পারবো না, আমি আমার বর্ডারে এটা চাইতে পারবো না। আমার যে ন্যায্য হিচ্ছা মুক্তিযুদ্ধের সময় ভারত যে এখান থেকে লুটপাট করে নিয়ে গেছে, সেটার ক্ষতিপূরণ চাওয়া হয় না। পাকিস্তানের কাছে ক্ষতিপূরণ চাওয়া হয়, কিন্তু দেখবেন ভারতের কাছে তো ক্ষতিপূরণ চাওয়া হয় না। পাকিস্তান আর্মি যে সমস্ত অস্ত্র এখানে রেখে গেছে, সেই অস্ত্র তো আমাদের প্রাপ্য হওয়ার কথা। পাকিস্তান আর্মি এখানে আত্মসমর্পণ করছে, মুক্তিযুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে যে টাকা তারা ভারত নিয়েছে, সেইখান থেকে আমার ক্ষতিপূরণ পাওয়ার কথা। সেই আমাদের যে কলকারখানার যে লুটপাট করে নিয়ে গেছে, সেইগুলো আমরা পাইনি। খালিদ ভাই, আরেকটি বিষয় আপনার কাছ থেকে একটু শুনতে চাই। 2017 সালের খবর, সুন্দরবন রক্ষার দাবিতে 10 দেশে প্রতিবাদ রামপাল ইস্যুতে। শেষ পর্যন্ত সেই জায়গায় রামপাল বিদ্যুৎ কেন্দ্র হলোই, প্রতিবাদ করে কি হলো? ভারত যা চাইলো তাই তো দিতেই হলো। হ্যাঁ, ভারতের সুন্দরবন আন্দোলন নামে সুন্দরবন ছিল আমাদের জন্য সবচেয়ে বড় একটা প্রাইডের জায়গা। হ্যাঁ, এটা পৃথিবীর সবচেয়ে বৃহৎ ম্যানগ্রোভ এবং এটা ইউনেস্কো দ্বারা স্বীকৃত অ্যাকচুয়ালি। এবং 2017-এ যখন এই আন্দোলনটা মানে একটা পজিশনে যায়, তখন সুন্দরবন আন্দোলন নামে এটা পরিচিতি পেয়েছিল। এবং এখানে বিভিন্ন পরিবেশবাদী, ছাত্র, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন পেশাজীবী এবং এটা নিয়ে অনেক বড় একটা লং মার্চ হয়েছিল। কিন্তু তৎকালীন গভর্নমেন্ট আসলে প্রতিটা বিষয়ের সাথে রিলেট করা যায় খুব সহজে। দেখেন, আমরা ফেলানির ব্যাপারটা আমরা কনফার্ম করতে পারছি না, বন্ধ করতে পারছি না। ইভেন সুন্দরবন কারা এই যে রামপাল প্রজেক্ট, এই প্রজেক্টের মধ্যে কে আছে, সেখানেও কিন্তু ইন্ডিয়া আছে। এবং পৃথিবীতে অধিকাংশ দেশই এখন কয়লা থেকে বেরিয়ে আসতেছে, অনেক দেশ। ইভেন তো আপনি শ্রীলঙ্কা বেরিয়ে আসছে, পাকিস্তান বেরিয়ে আসছে, তুরস্ক বেরিয়ে আসছে, যারা এই ধরনের প্রজেক্টগুলা যে আমাদের পরিবেশের সাথে যায় না, মানে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি না এবং ইকোনমি ফ্রেন্ডলি না, অ্যাজ দ্য সেম টাইম আপনার ফাইন্যান্সিয়াল ফ্রেন্ডলি না, কিন্তু তারপরেও করতে হচ্ছে। এই করতে হওয়ার পিছনে যদি আমরা কারণ খুঁজে বেড়াই, তাহলে আসলে একটা জনগণ দ্বারা নির্বাচিত সরকার না থাকার ফলশ্রুতিতে কী হতে পারে, মানে যে দেশ বা যে দেশ বর্গ যারা আমাকে মানে একটা গভর্নমেন্ট, ইলেকটেড গভর্নমেন্ট যখন হয় না, যারা আমাকে সাপোর্ট দিয়ে বসায়, তাদের প্রত্যেকটা দেশে আসলে পারপাস সার্ভ করতে হয়। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে যে আমরা বর্ডার নিয়েও কথা বলতে পারি না, কারণ শেখ হাসিনা কোনোভাবেই পারবে না। 14 বলেন, 18 বলেন, 24 বলেন, প্রত্যেকটা ইলেকশানে ইন্ডিয়ার একেবারে নগ্ন হস্তক্ষেপ ছিল। অ্যাট দ্য সেম টাইম এই রামপাল নিয়েও কিন্তু গভর্নমেন্ট, আওয়ামী লীগ কি বোঝে নাই যে এটা আমাদের সুন্দরবনের এখানে কি জীব বৈচিত্র্য নষ্ট হবে, আমাদের এখানে আমাদের পানি মানে ওয়াটার নষ্ট হয়ে যাবে, যারা পরিকল্পনা করলো তারা তো বুঝেছে প্রত্যেকে। কিন্তু গভর্নমেন্ট যেহেতু ব্যাকড বাই ইন্ডিয়া, তারা টিকেই আছে ইন্ডিয়ার সাপোর্টে, সো তারা ইন্ডিয়াকে আনহ্যাপি করতে চায়। খালিদ ভাই, এখন যারা ভবিষ্যতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন না ভোটের মাধ্যমে, তো তাদের বিরুদ্ধেও তো নানান ধরনের আলোচনা আছে যে ইন্ডিয়ান সিগন্যাল নিয়েই আসতে হবে এখানে। এটা আমার কাছে মিথ্যা। কারণ হচ্ছে দেখেন যে আমাদের যে এখানে বাংলাদেশে প্রধানত 2টা দল, একটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ আওয়ামী লীগ।
বাংলাদেশে আওয়ামী লীগ কী করেছে তার বিভিন্ন ইন্টারভিউ মানুষ অ্যানালাইসিস করছে, যার জন্য তো ওনাকে দেশ থেকে মানে পালিয়ে যেতে হলো। অন দ্য আদার হ্যান্ড আমাদের যে বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি কিন্তু উনার আমলে তিনবার যুদ্ধ করতে চেয়েছিল, মানে একেবারে বর্ডার চলে আসছে তারা যুদ্ধ করার জন্য, কিন্তু উনি কিন্তু ডিপ্লোম্যাটিক ওয়েতে এটা সলভ করুন। উনি চায়নার সাথে কথা বলেছে, আমেরিকার সাথে কথা বলে যে এটা কেন হবে, এবং ইন্টারন্যাশনালি প্রেশার দিয়ে ইন্ডিয়াকে বাধ্য করেছে যে ব্যাক করার জন্য। সো সে আমাদের যে সদ্য প্রয়াত আমাদের ম্যাডাম খালেদা জিয়া, ওনার অবস্থান দেখেন, উনি কিন্তু ইন্ডিয়াতে গিয়েছেন, রিসিপশন পেয়েছেন, কিন্তু ওনার স্ট্রং ভয়েস এবং বডি ল্যাঙ্গুয়েজ যে আমার সাথে আপনি বাংলাদেশ প্রায়োরিটি দিয়েই আপনাকে আমার দেশের সাথে চলতে হবে। এই ধরনের প্রতিটা টাইমেই কিন্তু বিএনপি সবসময় জনগণের দ্বারা সমাদৃত নির্বাচিত হয়ে তারা করেছেন, এবং এ কারণেই বেগম খালেদা জিয়া জাতির কাছে অমর হয়ে রয়েছে। এবং তার জানাজাতে আমরা তো দেখলামই, তাই না? শুধু আমরা না, পুরো পৃথিবী দেখলো যে এরকম জনসমাগম কোনো জানাজাতেই কখনো হয় নাই। এই যে ভালোবাসা এটা পেয়েছেন শুধু বাংলাদেশ ফার্স্ট, এই যে বক্তব্য ওনার, মানে উনি যে বাংলাদেশকে ওন করেছেন সে কারণে উনি পেয়েছেন। অন দ্য আদার হ্যান্ড দেখেন, শেখ হাসিনা কিন্তু পালিয়ে গেল অন্য কোনো পৃথিবীর দেশে না, সেটা ভারতে গিয়েছে, বিকজ ভারতকে উনি 2 হাত ভরে দিয়েছেন। এবং সুন্দরবন, শুধু সুন্দরবন না, আরও 2-3টা প্রজেক্ট কিন্তু কয়লা প্রজেক্ট হয়েছে, সেখানে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেখানে কিন্তু তাদের অবস্থান ক্লিয়ার করেছে যে কয়লা ভিত্তিক এরকম ব্যাপক ধরনের প্রকল্প করলে দেশের কি ক্ষতি হবে তারা কিন্তু তাদের স্টেটমেন্ট, তাদের মুভমেন্ট সবকিছু শো করেছে। প্রতিবেশীর মন রাখতে গিয়ে নিজের সম্পদ ধ্বংস করে দিল। এক্স্যাক্টলি, এটার পিছনে কিন্তু শুধুমাত্র আপনাকে, যদি আমি সবসময় বলি, বাংলাদেশে যদি একটা মানুষের ভোটে নির্বাচিত সরকার, জেনুইনলি সরকার আসে, সেই সরকারের পক্ষেই সম্ভব শুধু ইন্ডিয়া না, যে কোনো দেশের সাথে ইন্টারন্যাশনাল পলিসিতে ব্যাক টু ব্যাক ফাইট করা। আদারওয়াইজ আপনি মুখে মুখে যাই বলেন না কেন, কোনো কাজই হবে না। পলাশ ভাই, আপনার কাছে জানতে চাই, 2021 সালের একটি খবর, পুকুর চুরির পায়তারা স্বাস্থ্য প্রকল্পে। স্বাস্থ্য খাত নিয়ে তো আমাদের আলোচনা, ভাবনা, পরিকল্পনার কোনো অভাব নেই। বিশ্বমানের স্বাস্থ্য ব্যবস্থা বা চিকিৎসা ব্যবস্থাও করা হয়েছে বাংলাদেশে, বলেছেন বিগত পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানে এত করাপশন, এত দুর্নাম কেন এখন বেরোচ্ছে? ভারতের যে মেডিকেল ট্যুরিজম, হ্যাঁ, এই মেডিকেল ট্যুরিজম অ্যাবাউট $10 বিলিয়ন, এর 55% to 60% বছর ভ্যারি করে শেয়ার বাংলাদেশের। অর্থাৎ ভারত মেডিকেল ট্যুরিজমে যে ফরেন কারেন্সি আর্ন করে, যদি $10 বিলিয়ন হয়, তার $5.5 বিলিয়ন বা $6 বিলিয়ন বাংলাদেশিদের কাছ থেকে হয়। এই যে নতজানু একটা সেবাদাস সরকার ভারতের প্রতিষ্ঠিত, তারা কখনোই চায়নি বাংলাদেশে শক্তিশালী মেডিকেল ফ্যাসিলিটি গড়ে উঠুক। কারণ এই বাংলাদেশে শক্তিশালী মেডিকেল ফ্যাসিলিটি গড়ে উঠলে আপনার ভারতের এই ব্যবসাটা ধ্বংস হয়ে যাবে। এই জন্য ভারত আপনার নানা কায়দা কৌশলে এখানে বিশ্বমানের কোনো হাসপাতাল তৈরি হতে দেয়নি। চায়না, টার্কি সহ বিশ্বের অন্যান্য অনেক দেশ এখানে মেডিকেল সেক্টরে বিনিয়োগ করতে চেয়েছে, কিন্তু তারা সেটা দেয়নি। আমাদের এখানে দেখেন, আমরা ওষুধ রপ্তানিতে কিন্তু বিশ্বে একেবারে খুব লিডিং একটা অবস্থায় আছি, কিন্তু তারপরেও কিন্তু আমরা এই ফ্যাসিলিটিটা, আমাদের এই সুযোগ থাকার পরেও কিন্তু দেয়নি। আমাদের এখানে অনেক ভালো ভালো ডাক্তার আছে, হ্যাঁ, কিন্তু সেই ডাক্তারদেরকে আমরা কিন্তু কখনোই আমাদের কাজে লাগাচ্ছি না। এখন আপনি যেটা বললেন যে মেডিকেল সেক্টরের যেটা দুর্নীতি, আপনি নিশ্চয়ই আপনার মনে থাকবে যে এই যে পর্দা কেনার ব্যাপারে, যে এই পর্দা বালিশতর উপরে, সেটা পারমাণবিক, হসপিটালের পর্দা লক্ষ টাকার উপরে, একটা 9 লক্ষ 10 লক্ষ টাকা দিয়ে একটা পর্দা কিনেছে, একটা সুচ কিনেছে আপনার 50,000 60,000 টাকা করে। এই যে স্বাস্থ্য খাতের মেডিকেল ক্রয়ের মধ্যে দিয়ে যে ভয়াবহ দুর্নীতি বিগত সময়ে হয়েছে, হ্যাঁ, বেসিক্যালি মেডিকেল ক্রয়ের মধ্য দিয়ে, তারপরে নিম্নমানের ওষুধ তৈরি করে, সরকারি ওষুধ কারখানার মধ্যে নিম্নমানের ওষুধ তৈরি করে, এইটা একটা ব্যাপক রকমভাবে এই করাপশনটা স্বাস্থ্য খেতে হয়েছে এবং এইটার কুফল আমরা ভোগ করেছি। এবং আপনার একটা মনে থাকার কথা, করোনার সময় আমরা কিন্তু ভারতকে অ্যাডভান্স টাকা দিয়েছিলাম, ওদের অ্যাস্ট্রাজেনিকা টিকা নেওয়ার জন্য। পরে কিন্তু আমরা সেই টিকা ভারতের কাছ থেকে নিইনি। তাহলে এই টাকাটা কোথায় গেল? আমরা কিন্তু এই টাকাটা আমরা ফেরত পাইনি।
তাহলে এই আমরা আমাদের পরবর্তীকালে আমরা আমেরিকা এবং অন্যান্য দেশ থেকে ফ্রি টিকা পেয়েছি, আমাদের ওই টিকার প্রয়োজন হয়নি, যার ফলে আমাদের কিন্তু ওই প্রয়োজন হয়নি। তাহলে কোথায় গেল? এবং শুধু করোনার সময়ে আপনারা করোনা বাজেটের নামে যে পরিমাণ চুরি হয়েছে, টিকাগুলো আমরা ফ্রি পেয়েছি, কিন্তু সেই টিকা দেয়া এবং ওই টিকার দাম দেখিয়ে, ফ্রি পাওয়ার টিকা কেনার দাম দেখিয়ে তারা টাকা পয়সা লুট করেছে এবং তাদের যে এই যে সহযোগী ভ্যাকসিনকো সহ অন্যান্যরা যে কাজটা করেছে, এই তদন্তগুলো কিন্তু এখনো হয়নি। এই যে $234 বিলিয়ন 15 বছরে মানে উজাড় করে নিয়ে যাওয়া, এটা শুধু পাচার করা, দুর্নীতি না, $234 বিলিয়ন পাচার করা হয়েছে। আর দুর্নীতির সাইজ এটা আরো মানে বেড়েছে। নিশ্চয়ই পরবর্তী যে সরকার আসবে সেই সরকারের দায়িত্ব থাকবে এগুলো তদন্ত করে দেখা। অবশ্যই এটা তদন্ত করা উচিত, এবং তদন্ত যদি না করি তাহলে তো দুর্নীতিকে আবার উৎসাহিত করা হবে, আবার নতুন দুর্নীতিবাজ তৈরি হবে। কারণ বিচার যখনই হয় না তখনই কিন্তু এই বিচারহীনতার সংস্কৃতির মধ্য দিয়ে অপরাধীরা পার পেয়ে যায়। তো সেই জায়গা এবং থেকে নতুন অপরাধী জন্মায়। তো সেই জায়গা থেকে আমাদের যদি এই স্বাস্থ্যখাতকে মানে উন্নত করতে হয়, যেটা আপনি প্রশ্ন করেছিলেন যে নতুন সরকার, আমি মনে করি এখন আমাদের কাছে কিন্তু অনেক ভালো ভালো অফার আছে। চায়না বাংলাদেশের 6টা মানে মেডিকেল কলেজ ইউনিভার্সিটি করতে চায়, টার্কি এখানে বিনিয়োগ করার জন্য মানে খুবই আগ্রহী, পাকিস্তান এখানে বিনিয়োগ করার জন্য আগ্রহী, এছাড়া ইউরোপীয় অনেকগুলো দেশ এখানে মানে মেডিকেল সেক্টরে বিনিয়োগ করার জন্য আগ্রহী। এবং আপনি জানেন যে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তিনি বলেছেন যে শুধু হসপিটাল না করে, যেহেতু তিনি বাইরে ছিলেন, বাইরের থেকে একটা আইডিয়া যেটা সাধারণত ইউরোপে হয়, যে বেসরকারি হসপিটালগুলো যেহেতু তাদের ক্যাপাসিটি আছে, তাদের ভালো হসপিটালগুলো, তারা মানে চিকিৎসা করবে, সরকার পে করবে। অর্থাৎ হসপিটালের জন্য যে বিনিয়োগটা, সেই বিনিয়োগটা আর কিন্তু সরকারের বাজেট থেকে তখন দিতে হচ্ছে না। আমি মনে করি মানে নিউ আইডিয়া এবং গুড আইডিয়া, সেটা আমরা মানে ইমপ্লিমেন্ট করতে পারি। ধন্যবাদ পলাশ ভাই। খায়রুল ভাই, এই বিষয়ে আমি তো স্বাস্থ্য খাত নিয়ে উনি অনেক কথাই বললেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা মেডিকেল কলেজ আছে আর কি, ওখানে যে বিগত বিএনপি সরকার যে ইনস্ট্রুমেন্টগুলোকে কিনেছিল ক্যান্সার ডায়াগনোসিসের জন্য, সেটা ইথিক্যালিও যে কতটা, ফাইন্যান্সিয়ালি কথাটা বললেন, আর ইথিক্যালিও যে কতটা করাপশন তারা করেছে। তারা কিন্তু ওখানে ডাক্তার আছেন, ক্যান্সারের স্পেশালিস্ট আছেন, তারা কি প্রথমে ডাক্তারগুলো নিয়ে আসছেন, যেখানে কোনো ক্যান্সারের স্পেশালিস্ট নেই, এরপরে ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে আসছেন। এখন উত্তরবঙ্গের একটা বিশাল অঞ্চল, যেখানে মানুষের ঢাকায় এসে থাকা খাওয়ারও তো একটা ব্যাপার আছে। এই ধরনের স্টেপসগুলো আসলে বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার গ্রহণ করেছেন। ব্যাংকগুলো কিভাবে লুট হয়েছে, বেসিক ব্যাংক 4,500 কোটি টাকা নিয়ে হাওয়া, তাকে ধরলেও না, কোনো কথা বললো না, এরকম প্রত্যেকটা ব্যাংক, ইসলামী ব্যাংক বলেন, সোনালী ব্যাংক বলেন, জনতা, তো ব্যাংকগুলার খাতগুলো মানে কোনো জায়গাতে তারা তাদের হাতটা মানে বন্ধ রাখে নাই। দুর্নীতি এই মাত্রাতে বাংলাদেশে অতীতে, এই শাস্তিগুলো নিশ্চিত না হলে তো ভবিষ্যৎ দুর্নীতিবাজরা আবার অবশ্যই আমি মনে করি যে সামনে যে জনগণের নির্বাচিত সরকার যারাই আসবেন তাদের প্রথম, এবং এটা অবশ্য বাংলাদেশের জনগণ ইন্টারিম গভর্নমেন্টের কাছে এক্সপেক্ট করেছিল যে তারা একটা মানে হাই ভোল্টেজ একটা বিভিন্ন সেক্টর ওয়াইজ আসলে কমিটি করে দিবেন এবং কমিটি একটা পর্যায়ে নিয়ে যাবেন, কিন্তু আসলে এগুলো কোনোটাই হলো না। বাট আমরা আশা করি সামনে যে নির্বাচিত সরকার আসবেন সেই সরকার অবশ্যই সেক্টর ওয়াইজ যে কারাপশানগুলো হয়েছে সেগুলোকে ফাইন্ড আউট করা এবং যারা অপরাধী, রেসপন্সিবল এবং গিলটি, তাদেরকে যথাযথ আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার। এটা না হলে তো আপনি ইট উইল নেভার এন্ড, প্রসেসে চলবে, এটাও তো হতে পারে না। জনগণের টাকা এইভাবে মানুষ নিয়ে যাচ্ছে, এটা তো কোনোভাবে অ্যাকসেপ্টেবল, এবং সুশাসন যদি না নিশ্চিত করতে না পারি তাহলে তো এই দেশের কখনোই উন্নয়ন হবে না। ধন্যবাদ খায়রুল ভাই আপনাকে, ধন্যবাদ পলাশ ভাই, আপনাদের দুজনকে। 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচয় পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ আসলে শাসকের শোষণ নাই, চাই স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।